তারা ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। আমরা ধরে নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগের মতো তারা অপকর্মগুলো করবে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। স্বৈরাচার ফ্যাসিবাদ একনায়কত্ব কায়েমের অন্যতম প্রধান দুটি উপাদান। একটি উপাদান হচ্ছে অবাধ নিয়ন্ত্রণহীন ক্ষমতা এনজয় করার সুবিধা, আরেকটি দীর্ঘদিন একাধারে ক্ষমতায় থেকে যাওয়ার যে একটি প্রবণতা। এই দুই জায়গায় আমরা লাগাম টানার জন্য চেষ্টা করছি। কোন একজন ব্যক্তি তার পুরো জীবদ্দশা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এক্ষেত্রে 3টি দল ছাড়া 29টি দল বিনা শর্তে বেশি বাক্য ব্যয় না করে আমরা একমত হয়ে গেছি। এখানে কমিউনিস্ট পার্টি আছে, আবার এখানে বাংলাদেশ জামাত ইসলামী আছে। 3টি দল একমত হয়নি। একটি দলের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, আরেকটি দল, এটার নামটি আপাতত আমারও আবার জানতে হবে, এই মুহূর্তে মনে পড়ছে না। আরেকটি দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই 3টি দল ছাড়া আর আমরা সকলেই আমরা একমত হয়েছি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে আমি ধন্যবাদ জানাই, তারাও একমত হয়েছেন। একটি শর্ত জড়িত যে অন্যান্য বিষয়গুলো যদি আমাদের মতো করে হয়, মানে ওনাদের মতো করে হয়, তাহলে প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদে জীবদ্দশায় লিমিট করে দেওয়া, এটা তো ওনারা একমত আছে। তাহলে সেদিক থেকে ওনারা একমত। ইফটা যদি কোনোভাবে আমরা মুছে দিতে পারি তাহলে অন্যরা একমত। সুতরাং কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টারি সিস্টেমে তার জীবদ্দশায় 10 বছরের বেশি থাকতে পারে না। তাহলে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করবে যে 3 বছর পরেই তো আমি আবার অসুবিধার ভিতরে পড়তে পারি, কিছুটা ভয়ভীতি হবে। দেখেন, প্রধান নির্বাচনী কমিশনাররা আগে কোনো আইনের আওতায় ছিল না, যা ইচ্ছা তাই করছে। আমরা দাবি করছি যে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে, যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরও বিচার করা যায়। 2 জনকে মোটামুটি ভাবে আইনের আওতায় আনা হয়েছে, সাবেক, দেখছেন কিনা? এটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন? আগামীতে যারা থাকবে তারাও ভাববে যে কি হয় আল্লাহ জানে, ঠিক আছে না? তারা যাই বাবু, সামনে পিছনে পুলিশ টুলিশ দেখে হয়তো মনে করতে পারে ভালো, যে করতে পারে এনজয় করি, কিন্তু তাদের স্ত্রীরা আর সন্তানরা কিন্তু এটা কোন রকমের চায় না। আমি শুনেছি কোন পরিবার থেকে চাপ আসতেছে যে বাবা এটা আমাদের দরকার নেই। এই যে একটি প্রেশার ক্রিয়েট করার ব্যাপার আছে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে, এটাকে আমাদের অর্জন করতে হবে। আমরা বলেছি রাষ্ট্রের কতগুলো সাংবিধানিক সংস্থা আছে আপনারা জানেন, যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টসের যে কমিশন আছে সেটি। এখনকার পদ্ধতি হচ্ছে এগুলা প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ ফোর্সের বাইরে, এরা কিন্তু এক্সিকিউটিভ অথরিটির ভিতরে নয়। এখন যেটা করা হয়, প্রত্যেকটার জন্য আলাদা সার্চ কমিটি করা হয় এবং সেই সার্চ কমিটি যে প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আমরা বলেছি, এবং প্র্যাকটিসটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী একটা স্লিপ ধরাই দেয় সার্চ কমিটির কাছে, ওরা এটাকে সুন্দর করে মাস করে এনরোলে ঢুকিয়া ওটাকে দিয়ে দেয়। আমরা বলছি এটা হবে না, কারণ আজকে সচিবালয়ে স্বৈরাচারের ভূতেরা আছে কিনা? নাই, আছে।
তো কেন আছে যে এটা স্বৈরাচার নিয়োগ করে দিয়েছে? এই জন্য আমরা বলেছি এখানে মৌলিক পরিবর্তন আনতে হবে। মেধাবীরা কম্পিটিশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে, যে ডিজার্ভিং সে এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে। এবং সেই জন্যে আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি, যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবদ্ধ কতগুলো সংস্থা আছে, এই সকল কিছুর নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে। এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি। এটা পার্মানেন্ট সাংবিধানিক বডি হবে, যে যখন যেভাবে ক্ষমতা যায় এই স্ট্রাকচার হবে। এবং এই বডির 7 জন আছে, 7 জনের ভিতরে কমপক্ষে 5 জন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। তাহলে কি যোগ্যতার ভিত্তিতে হওয়ার সুযোগ আছে না? নির্দলীয় হওয়ার সুযোগ আছে। এখানে বিএনপি একটু আপত্তি করে, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে তারা ধরেই নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। কি করে নিছে? ধরেই নিছে। আচ্ছা, তো তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে চায়। আর একটা আমরা ধরেই নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগের মতো তারা অপকর্মগুলো করবে। ঠিক আছে না? তাহলে তো আমরা কোন পক্ষের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না, আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি। তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি, আমার ভিতরে যদি খারাপ নিয়ত থাকে, বদ নিয়ত না থাকে, তাহলে আমি কেন এটা আপত্তি করি? আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে।